টার্গেট একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের আমি একটা নতুন ইতিহাসের উপরে কিছু বলবো, যা কম্পিটিটিভের সমস্ত এক্সাম এবং WBCS এর যে কোশ্চেনগুলো আসে সেগুলো বুঝতে পারবে। তো আজকে আমি ইতিহাস সম্পর্কে আগে বলতে চাইবো যে আমরা ইতিহাস যারা যারা পড়েছি, মাধ্যমিকের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কেই বলবো। কারণ মাধ্যমিকে যখন আমরা ইতিহাস পড়েছিলাম, সেই মাধ্যমিকের ইতিহাস কেউ 4 বছর 5 বছর আগে কমপ্লিট করে সাধারণত মাধ্যমিকে, যেহেতু 2 বছর উচ্চ মাধ্যমিক, 3 বছর গ্র্যাজুয়েশন এবং এই 5 বছর পরেই আগেই সব মাধ্যমিকের ইতিহাস পড়েছিল। তা সেই যে ইতিহাস, একই ইতিহাস আছে, তবে আমাদের ডেপথে পড়তে হবে। সেটা কিভাবে আমরা পড়ব? আমরা দেখেছি যে WBCS এ 50টা করে ইতিহাস থেকে দেয় এবং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষায় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমরা পড়ে যাই, কিন্তু গিয়ে ওখানে যে ইতিহাসের কোশ্চেনগুলো দেয় অনেক সময় মাথার মধ্যে খেলে যে 4টে অপশান থেকে যে এর উত্তরটা এটা হবে না ওটা হবে, এটা না এটা হবে না ওটা হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যে বিশেষত ইতিহাস সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। ইতিহাস মানে কি? ইতিহাস মানে হচ্ছে আমাদের যে অতীতের যে ঘটনাগুলো, যে কোনো মানুষের ঘটনা হতে পারে, বা ভারতের ইতিহাস হতে পারে, বা পৃথিবীর ইতিহাস হতে পারে। এই যে ইতিহাস আছে, এই যে ইতিহাস সম্পর্কে আমাদের মূল বুঝতে হবে যে ইতিহাস জিনিসটা কি জিনিস। আমরা যদি দেখি যে বৈদিক সভ্যতা, হর্যাঙ্ক বংশ থেকে শুরু করে মৌর্য পিরিয়ড, এই সমস্ত যে পিরিয়ডগুলো রয়েছে, এইগুলো পরপর তাদের এক একটা ইতিহাস। মানে কি, যে হর্যাঙ্ক বংশের রাজা ছিল কে? বিম্বিসার প্রথম রাজা ছিল। সেই বিম্বিসার যে রাজত্ব করত রাজগিরিয়ে, সেই সেখানকার ইতিহাস সম্পর্কে আলোচনা। আমরা দেখব যে বৈদিক সভ্যতা, বৈদিক যুগের মানুষরা কোথা থেকে এসেছিল, তাদের ভাষা কি ছিল, এই সমস্তর উপরে কোশ্চেন হয়। তা আমরা আসলে জানবো যে কিভাবে এগুলো পড়তে হয়। আমরা কি করি? ইতিহাস সবসময় কন্টিনিউ মুখস্থ করে যায়। ইতিহাস মুখস্থর বিষয় নয়, ইতিহাস একটা বোঝার বিষয়। ইতিহাস মুখস্থ করতে গেলে কিছু কিছু জিনিস, যেমন সাল, এগুলো কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়। তাও আরও ভালো উপায় আছে, যে ইতিহাস মুখস্থ করার থেকে গল্পের আকারে পড়লে সবচেয়ে বেশি আমাদের মনের মধ্যে থেকে যায়। সেটা কিভাবে ব্রেনে রাখতে হবে ইতিহাস? আমরা সর্বপ্রথম যে পরীক্ষা ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো আসে, যেগুলো সিলেক্টিভ কোশ্চেন, আমাদেরকে সেগুলো দেখতে হবে। যে ফার্স্টলি কিভাবে দেখবে, যে WBCS সম্পর্কে বলে যায়। যে WBCS এ দেখবে এনসিয়েন্ট পিরিয়ড এবং মেডিইভাল পিরিয়ড, এই যে মধ্যযুগ এবং প্রাথমিক যুগ, এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের মধ্যে থেকে যে 25টা কোশ্চেন আসে, সেখানে দেখা গেল যে এমন কোশ্চেন তুলে দিচ্ছে যে আমরা অনেকে পারছি না। কেন পারছি না? আমরা সবাই সিলেক্টিভ কোশ্চেনগুলো বেশি পড়ে যায়। বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছে এগুলো দেখে যায়, এবং যখন ইতিহাস পড়ছি তখন সেইগুলোই কোশ্চেন মনে রাখার জন্য বারবার পড়ে যাচ্ছি। কিন্তু আমাদের যারা ফার্স্টলি শুরু করছে তাদের জন্য ঠিক আছে যে ওই কোশ্চেনগুলো, কিন্তু যারা অনেকদিন 2 বছর 3 বছর পড়ার পরেও চান্স পাচ্ছেন না, তাদেরকে বলছি যে আপনারা কি করবেন, যে ইতিহাসের বইটা নিন, ওখানে দেখুন যে ধরুন 1296 সালে দেবগিরি আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি। কার সময় আক্রমণ করেছিল? এটা আক্রমণ করেছিল হচ্ছে ফিরোজ খলজির সময়। ফিরোজ খলজির সময় যখন আক্রমণ করেছিল, এই জালালউদ্দিন ফিরোজ খলজির সময়, তখন কি করেছিল, যে ফার্স্টলি হচ্ছে দেখতে হবে যে ও 1296-এ যখন দেবগিরিতে গেল, দেবগিরিতে আমরা পড়ে এলাম কি, দেবগিরিতে আক্রমণ করেছিল আলাউদ্দিন খলজি। কোশ্চেন এলো কি, যে আলাউদ্দিন খলজি যখন দেবগিরি আক্রমণ করে, দেবগিরির রাজা কে ছিল, শাসক কে ছিল? তখন আমরা এটা আর পড়িনি, কিন্তু আমরা কোশ্চেনে দেখা গেল যে দেবগিরি তো পড়ে এসছি, তা কোশ্চেনটা ছাড়বো কেন? সেক্ষেত্রে পড়ার কারণে আমরা কি করি, যে না অন্তত যাও কি 4টের মধ্যে একটা হবে, তখন আমরা মেরে দিয়ে চলে আসি। বাড়ি এসে দেখি ভুল করেছি, যেহেতু আগে থেকে লাইনটা পড়া। অনেক সময় দেখা যায় কি কোশ্চেন লাইন মুখস্থ, কিন্তু অপশান দেখে মনে হচ্ছে যে কোশ্চেন ঠিক নয়। অ্যাকচুয়ালি আমাদের লোভ সামলাতে হবে, আমাদের এই লোভটাকে সামলাতে হবে, আর অতিরিক্ত মাত্রায় ভুল করলে চলবে না। ইতিহাস সম্পর্কে মূল জানতে হবে, যে খুঁটিয়ে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। সে এনসিয়েন্ট পিরিয়ড হোক, মেডিইভাল হোক, মডার্ন পিরিয়ড হোক। WBCS এর যে এনসিয়েন্ট আর মেডিইভাল পিরিয়ড আছে, এখান থেকে আমাদের ফার্স্ট কি করতে হবে,
বৈদিক সভ্যতার চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা কি করবো, ফার্স্ট আমরা পড়লাম বেদ সম্পর্কে। বেদ সম্পর্কে পড়ার পরে কি হলো, যে বেদের প্রথম হচ্ছে দেখতে হবে যে বেদের ভাগগুলো কি কি, বেদ শব্দের অর্থ কি, বেদ শব্দের অর্থ কি, বেদের যে ভাগগুলো আছে এক একটা ভাগে কি সম্পর্কে বলা আছে, কোন কোন দেবদেবীর কথা বলা আছে, যে প্রাথমিক বৈদিক যুগের কি কথা বলা আছে, পরবর্তী বৈদিক যুগের কথা কি বলা আছে, এগুলো বই ধরে ধরে আমরা কি করব, খাতাতে নোট করব। নোট করার পরে সেগুলো কি করব, আস্তে আস্তে আমরা মুখস্থ করতে থাকবো। দেখতে হবে যে গল্পের আকারে লিখতে হবে, গল্পের আকারে লিখলে কি হয়, মনে থাকে। যেমন গল্পের আকারে কিভাবে পড়বো, ধরো বাবর 1526-এ কি করেছিল, পানিপথের প্রথম যুদ্ধ ঘটিয়েছিল। কার সাথে করেছিল, ইব্রাহিম লোদির সাথে। কিভাবে করলো, বাবর যখন কাবুলে রাজত্ব করছে সেই সময় বহু ইব্রাহিম লোদির যে কাকা ছিল, যে আলম খা লোদি এবং দৌলত খা লোদি, তারা কি করেছিল, বাবরকে আক্রমণ করেছিল, বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ করেছিল যে তোমরা এসো ভারত আক্রমণ করো। এইবার এই যে ওর যে কাকা ছিল আলম খা লোদি তিনি কোথাকার শাসক ছিল, এইগুলো টুকটুক করে আমাদের দেখতে হবে। এবার যে এই আক্রমণ করলো, আক্রমণ করার পরে যে পানিপথের প্রথম যুদ্ধ হলো, এই পানিপথটা কোথায় বর্তমান জানতে হবে, পানিপথটা হরিয়ানা। এইগুলো আমাদের টুকটুক করে জানতে হবে, কারণ এখন কোশ্চেন আরো বেশি মানে কঠিন আসছে, কঠিন থেকে কঠিন আসছে, মানে বুঝতে হবে জিনিসটা কি বলতে চাইছে। সেক্ষেত্রে আমাদের এরকম গল্পের আকারে ইতিহাস পড়তে হবে। তা আমাদের যে অল কম্পিটিটিভ এক্সামিনেশন, রেল হোক, ব্যাংক হোক, এসএসসি হোক, ইউপিএসসিতেও কেউ যদি পরীক্ষা দেয়, সেখানে কি করতে হবে, ইউপিএসসির আন্ডারে যেগুলো পরীক্ষা হয় সেখানে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড জানতে হবে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা যে কোশ্চেন পড়ি যে পানিপথের যুদ্ধ 1526 সালে হয়েছিল, কিন্তু প্রকৃত ইউপিএসসিতে এরকম কোশ্চেন নেয় না। ইউপিএসসিতে কোশ্চেন দেয় কেমন, যে 1526 সালে বাবর যখন পানিপথের যুদ্ধ করে, বাবর কোথাকার শাসক ছিল, তিনি কোথা থেকে কিভাবে উৎপত্তি লাভ করলেন, পানিপথের প্রান্তরে আসার সময় তিনি কোন কোন বাধা পেয়েছিল, বা এসে প্রথমবারে যে যুদ্ধ ঘটানোর কারণ কি, যুদ্ধে কি কি ব্যবহার করা হয়েছিল, কোন কৌশলগুলো ব্যবহার করা হয়েছিল, এই সমস্ত যে ডাটাগুলো, এই সমস্ত যে ডেটা আছে ইতিহাসের, এইগুলোকে অনেক কালেক্ট করতে হবে। বিসিএস মানে সেখানে উইকিপিডিয়া দেখতে হবে, ইন্টারনেটে, এগুলো হচ্ছে মেনলি ইউপিএসসির জন্য খুবই ভালো হয়। কিন্তু ডাব্লিউবিসিএস এর এখানে এমসিকিউ কোশ্চেন হয়, সেক্ষেত্রে নিজে থেকে বানিয়ে লিখতে হবে। নিজে থেকে কিভাবে খাতায় বানাবো, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন যখন করবো, দেখা গেল সিন্ধু সভ্যতা, সিন্ধুবাসীরা যখন প্রথমবারে ভারতবর্ষের পাঞ্জাবে এসে বসবাস করা শুরু করলো, তারা পাঞ্জাব থেকে আস্তে আস্তে সপ্ত সিন্ধু অঞ্চল বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়লো, তারপরে কি করলো, আস্তে আস্তে গল্পের আকারে পড়বো, এখান থেকে আমরা কোশ্চেন তুলবো, নিজেরাই কোশ্চেন তৈরি করবো, করে সেগুলো সম্পর্কে ভালো করে একটা চ্যাপ্টার ভালো করে পড়বো। পড়ার পরে আমরা কি করব, অনেক ধরনের যে কোশ্চেন বই আছে, যেমন ধরো লুসেন্টের বই আছে 11,000 14,000 প্লাস হচ্ছে এর বই আছে, 14,000 প্লাস হচ্ছে জেনারেল স্টাডিজ, মনোহর পান্ডে আছে, বিভিন্ন ধরনের যে বইগুলো আছে মানে কম্পিটিটিভ এমসিকিউ, সেই বই আমরা আস্তে আস্তে করে দেখবো যে কোন কোন কোশ্চেনগুলো আমরা পারছি, সেগুলো আগে দেখে নেব। তারপরে কি করব, দেখা গেল যে এই কোশ্চেনগুলো করার পরে দেখা গেল যে অনেক সময় বড় বড় যে কোশ্চেনগুলো থাকে চেষ্টা করব সেগুলোও করার, তাহলে কি হবে, অনেকটা ডেভেলপমেন্ট হয়ে যাবে। এরপরে কি হয়, আমাদের প্রথমবারে হয়তো ঝোঁকুল্লো করলাম 1 মাস 2 মাস 3 মাস, তারপরে কিন্তু আমাদের ব্রেনে আল্টারডিয়ান রিদমটাকে আস্তে আস্তে কি হয়, সেটাকে মুছে ফেলতে চায়, আবার নতুন কিছু পড়ি, সেইগুলো তখন মেমোরির মধ্যে ইনক্লুডিং হয়, আর বাকি প্রথম যেগুলো পড়েছি আস্তে আস্তে সেগুলো না রিভাইজ হলে সেগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে কোশ্চেনগুলো আমরা দেখেছিলাম সেই কোশ্চেনগুলো ফের রিভাইজ করব, যে পড়াটা পড়েছিলাম সেটা ফের রিভাইজ করব। এই যে কন্টিনিউয়াসলি একটা বছরে যদি একটা বই পড়বে, যেমন জীবন মুখোপাধ্যায় যদি ভালো লাগে জীবন মুখোপাধ্যায়, শচীন্দ্র সান্যাল যদি ভালো লাগে শচীন্দ্র সান্যাল, কেউ যদি মনোহর পান্ডে পড়তে চাও মনোহর পান্ডে, কেউ যদি গ্র্যাজুয়েশনের জীবন মুখোপাধ্যায় পড়তে চাও পড়লেও ভালো হয়। এই একটা বই কন্টিনিউ পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। পড়ার পরে কি হবে, ব্রেন অটোমেটিক্যালি নিয়ে নেবে, আর যখনই ব্রেন নিয়ে নেবে, যখনই তুমি কোশ্চেন পড়বে, দেখবে কোশ্চেনের উত্তর অটোমেটিক্যালি মুখে চলে আসবে, মনে করবে সেই উত্তরটাই কিন্তু 100% ঠিকই। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এইবারে মডার্ন পিরিয়ডের যে গল্পগুলো আছে এগুলো ন্যাশনাল মুভমেন্ট বলতে গেলে আমাদের যে এই
1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল এই ন্যাশনাল মুভমেন্ট নয়। ন্যাশনাল মুভমেন্ট মানে জাতীয় আন্দোলন, সে কৃষক আন্দোলন হতে পারে, নর্মদা বাঁচাও আন্দোলন হতে পারে, শ্রমিক আন্দোলন হতে পারে। এই যে আন্দোলনগুলো আছে, বরদৌলি আন্দোলন আছে, গুজরাটের খেরদা আন্দোলন আছে, বিভিন্ন ধরনের যে আন্দোলন আছে, এই মুভমেন্টগুলো হচ্ছে ন্যাশনাল মুভমেন্টের আন্ডারে পড়ে যায়। কিন্তু এর আগেও যখন আমাদের ভারতবর্ষের রবার্ট ক্লাইভ গভর্নর হলেন বাংলার, তারপর গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং হলেন। এই যে ওয়ারেন হেস্টিং থেকে শুরু করে ভারতের প্রথম গভর্নর জেনারেল থেকে শুরু করে, বাংলার প্রথম গভর্নর জেনারেল থেকে শুরু করে একদম ভারতের শেষ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন, এবং ভারতের প্রথম শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, এদের সম্পর্কেও ভালো করে পড়তে হবে। ন্যাশনাল মুভমেন্টের পোর্শনে আমাদের সবচেয়ে বেশি স্কোর হয়, কারণ এখানে কোশ্চেন কোনো কন্ট্রোভার্সারি থাকে না। এনসিয়েন্ট পিরিয়ড বলো, মেডিভ্যাল পিরিয়ড, এখানে কোশ্চেন অনেক সময় কন্ট্রোভার্সারি থাকতে পারে, কিন্তু ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেনগুলো একদম 100% ঠিকই হয়। এখান থেকে মানে বুঝে করতে হবে। এই যেমন মাতঙ্গিনী হাজরা, যে কোনো সশস্ত্র বিপ্লবের আন্ডারে তিনি ছিলেন না, কিন্তু তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু নিজে থেকে কোনো অস্ত্র নিয়ে বা যুদ্ধ করেছিল এরকম কোনো সিস্টেমে ওনাকে পাওয়া যায়নি। কিন্তু অনেকে বলছে যে পিএসসি ভুল উত্তর দিয়েছে, এটা নয়, এটা পিএসসি ঠিকই উত্তর দিয়েছে, মাতঙ্গিনী হাজরা হবে। কারণ তমলুক আন্দোলনের সময় তিনি যে তমলুকের ছিলেন, সেই সময় আন্দোলনের সময় কি করেছিলেন, যে থানাতে গিয়ে যখন পুলিশকে বলেছিল যে এই বিভিন্ন ঘটনা আছে, ওই যে ইতিহাসের মধ্যে, ওগুলো তোমরা পড়ে নিও বইয়ে থেকে, আমি আর ওটা ডিসকাস করলাম না। যা এবারে মাস্টারদা সূর্য সেনের যে আন্দোলন রয়েছে, চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো আছে, কোল বিদ্রোহ আছে, ভিল বিদ্রোহ আছে, মুন্ডা বিদ্রোহ আছে, সাঁওতাল বিদ্রোহ আছে। এই যে বিদ্রোহ কটা যদি পর পর খাতায় সাজিয়ে নিই আমরা, কি হবে, এই সাজিয়ে যদি আমরা পর পর লিখতে থাকি, এই বিদ্রোহ ধরুন সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা লিখলাম, তারপর সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল সেটা লিখলাম, তারপর লিখলাম কি সাঁওতাল বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল, আর সাঁওতাল বিদ্রোহের সময় কোন ইংরেজ গভর্নর সেখানে এই যে বিদ্রোহের সময় ঘটিয়েছিল, এবং সাঁওতাল বিদ্রোহের যে নেতা ছিল সিধু কানু, যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কি কারণে ফাঁসি দেওয়া হয়েছিল, এই সমস্ত গুলো ডাটা আমাদেরকে কন্টিনিউ পড়তে হবে। আর মডার্ন পিরিয়ড থেকে সবচেয়ে বেশি কোশ্চেন দেয়, বিসিএস হোক, অল কম্পিটিটিভ এক্সাম হোক, সব জায়গায় হচ্ছে মডার্ন পিরিয়ড থেকে বেশি কোশ্চেন দেয়। গভর্নর জেনারেলদের সম্পর্কে খুবই জানতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল, কারণ তারা ভারতবর্ষকে কিভাবে ডেভেলপমেন্ট করার জন্য তারা ভারতবর্ষে এসেছিল, এবং তারা ইংরেজ গভর্নমেন্ট, তারা যেই যে জেনারেলদের মাধ্যমে, যে ইংরেজের যে প্রাইম মিনিস্টার ছিল, এক একজন প্রাইম মিনিস্টার, ডিসরেলি থেকে শুরু করে যে ডিসরেলি থেকে শুরু করে ম্যাকডোনাল্ড, আর চার্চিল ছিল, বিভিন্ন ধরনের যে প্রাইম মিনিস্টারগুলো ছিল, তারা যে বিভিন্ন পার্টি যুক্ত ছিল, তারা ভারতবর্ষে পাঠালো যে গভর্নরদের, সেই গভর্নররা কিভাবে তারা ডেভেলপমেন্ট করছিল সেইগুলো তারা ওখান থেকে দেখতো। ভারতবর্ষের যে সিস্টেমগুলো, যে এডুকেশনাল সিস্টেম শুরু করে, তারা যে বিভিন্ন সমাজ সোশ্যাল রিফর্মস থেকে শুরু করে ল্যান্ড রিফর্মস, এই যে সিস্টেমগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে, কারণ এই সিস্টেমগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। আমরা দেখছি যে মেডিভ্যাল পিরিয়ড থেকে প্রচুর কোশ্চেন আসে। মেডিভ্যাল পিরিয়ড থেকে আমরা কি করি, সব সময় দেখে যাই যে বাবর সম্পর্কে পড়ে যায়, আকবর সম্পর্কে পড়ে যায়, এই যে বিভিন্ন সম্পর্কে পড়ে যায়। কিন্তু এখন সরকার দেখছি কোশ্চেনগুলো দিচ্ছে, সরকার বলা ভুল হবে, এখন যে পিএসসির বোর্ড আছে, সেই বোর্ড থেকে যে কোশ্চেনগুলো দিচ্ছে, কি করছে, যে তাদের যে রিফর্ম সিস্টেমটা, তাদের যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার মধ্যে তারা যেগুলো তৈরি করেছিল, ধরুন শেরশাহ যে শাসন ব্যবস্থা তৈরি করেছিল, আকবর তার শাসন ব্যবস্থা যে তৈরি করেছিল, যে বিভিন্ন পলিটিক্যাল সিস্টেম তৈরি করেছিল, যে নীতি তৈরি করেছিল, সেইগুলোর উপর দিয়ে কোশ্চেন আসছে। জাপ্তি ব্যবস্থা আসতে পারে, টোডরমাল সিস্টেম আসতে পারে, মীর বক্সির যে সিস্টেম আছে, এই সব আসতে পারে। আকবরের যে রাজসভায় যে সমস্ত লোকেরা ছিল, এই মোটামুটি যে এদের যে সিস্টেমেটিক গুলো, সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এইগুলো পড়লে কিন্তু কন্টিনিউ আমরা মোটামুটি একটা ফল করতে পারবো। এবং এই পড়ার পরে, এই পড়লে হবে না, পড়ার পরে আমাদের কন্টিনিউ আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ফর পারফেকশন, প্র্যাকটিস এমন একটা জিনিস যে পারফেকশন তৈরি করবেই, মাস্ট। কারণ আমরা যদি না প্র্যাকটিস করি, আমরা কিন্তু বুঝতে পারবো না।
সেই ইতিহাস হোক, ভূগোল হোক, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা পড়বো, প্র্যাকটিস করবো, অটোমেটিক্যালি আমাদের ব্রেনের মধ্যে সেভ হয়ে যাবে। আমরা অনেকে আছি কন্টিনিউ পড়ে যায়, কিন্তু এই পড়ার মধ্যে অনেক সিস্টেম আছে। শুধু একদিন যে ইতিহাস নিয়ে পড়লে হবে তা নয়, আমাদের এই পড়ার মধ্যে অনেক সাবজেক্ট আছে। বিশেষ করে ম্যাথামেটিক্স আছে, ম্যাথামেটিক্স তো তুলতেই হবে। যে কোনো এক্সামিনেশনে আমাদের ম্যাথামেটিক্স হচ্ছে একটা স্কোরিং সাবজেক্ট, কারণ অন্যান্য জিকে নাও মনে থাকতে পারে, কিন্তু ম্যাথ যদি আমরা ঠিকঠাক ভাবে করে আসতে পারি ফুল মার্কস পাবো। তো সেক্ষেত্রে ম্যাথ আমাদেরও ভালো করে দেখতে হবে। কিন্তু আজ মূল বিষয় হলো ইতিহাসের। তা আমার এই বক্তব্য হচ্ছে যে ইতিহাস সম্পর্কে পড়তে গেলে কয়েকটা বই আমি সাজেশন করব পরের ভিডিওতে। সেই বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইতিহাসের বিশেষত এখন একটা বইয়ের কথা বলি, যে জীবন মুখোপাধ্যায়ের বইটা যদি কেউ ভালোভাবে একদম প্রথম থেকে আর একদম আধুনিক যুগ পুরো একদম শেষ পর্যন্ত, মডার্ন পিরিয়ডের শেষ পর্যন্ত যদি সার্বভৌমত্ব যে ইন্ডিয়া রয়েছে, সার্বভৌম যে ভারতের কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেই পর্যন্ত যদি কেউ ভালোভাবে পড়ে যায়, খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই যদি পড়ে দাগ দিয়ে যদি কোশ্চেন নিজে থেকে বানায়, সে কিন্তু মেনে গিয়েও ভালো ফল করতে পারবে বিসিএস এ। কারণ মেন আমরাও দিয়েছি, দেখেছি যে বিসিএস এর যে কোশ্চেনগুলো আসছে সেখানে কিন্তু জীবন মুখোপাধ্যায় যদি ভালোভাবে কারোর পড়া থাকে অনেকটা হেল্প হবে, অনেকটা হেল্পফুল করতে হবে। 60% কভার, 60 থেকে 70% কভার হয়ে যাবে। এইবারে যে 30% যে কনসেপচুয়াল কোশ্চেন আসে মেনেতে, এবার সেই মেনের কোশ্চেনটাকে কি করতে হবে, আমাদের ইংলিশ ভার্সন কয়েকটা বই পড়তে হবে। কেউ যদি ডাব্লিউবিসিএস এর জন্য গ্র্যাজুয়েশনের বই পড়ে, জীবন মুখোপাধ্যায়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 জেনারেল পেপারের গ্র্যাজুয়েশনের যদি কেউ পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হবে। কারণ ওখানে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ইতিহাসের, সেগুলো সম্পর্কে কেউ পড়লে প্রচুর স্কোরিং করতে পারবে ডাব্লিউবিসিএস এ বিশেষত। এবং অন্যান্য যে রেলের যে কোশ্চেনগুলো হয় হিস্ট্রিতে, সেগুলো প্রচুর কাজ হয়ে যাবে। কারণ এরপরে রেলের গ্রুপ ডি আছে, আমরা এই রেলের গ্রুপ ডি আছে, এই রেলের গ্রুপ ডিতে যে কোশ্চেনগুলো আসে বিগত বছরে, এই রেলের গ্রুপ ডিরও কোশ্চেনগুলো খুবই টাফ আসে, যেহেতু সিলেক্টিভ কোশ্চেন দেয় না, এখান থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন আসে রেলের গ্রুপ ডি। সেজন্য জীবন মুখোপাধ্যায়ের বইটা ভালো করে খুঁটিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে অনেক কাজে দেবে। এবং আমরা এই টার্গেট একাডেমিতেও আমরা কিছু নোট বানাচ্ছি, খুঁটিয়ে একদম একদম পুরো খুঁটিয়ে খুঁটিয়ে নোট বানিয়ে দেব গল্পের আকারে। সেই নোট আপনাদের কাছে দেব। আপনারা, আমরা এই টার্গেট একাডেমি ভর্তি চলছে আমাদের বারুইপুর কবি নজরুল সরণির সামনে, ওখানে সুজা স্যার যে ইংলিশ পড়ায়, ওনার ওখানে আমাদের এখন কোচিং সেন্টার হয়েছে টার্গেট একাডেমি। যদি কোনো ব্যক্তি আমাদের এই টার্গেট একাডেমিতে ভর্তি হতে চান, তাদের জন্য পড়ানোর সুব্যবস্থা আছে। আমাদের এখানে ডাব্লিউবিসিএস টিচার আছে এবং কেপিএস মিসলেনিয়াস টিচার আছে, তারা এখানে পড়াবেন। আমাদের এই ইনস্টিটিউশন থেকে সমস্ত যে নোটগুলো দেওয়া হবে, এগুলো ফ্রিতে দেওয়া হবে। এই নোটগুলো যে একদম ডাটা বেস একদম ধরে ধরে তোলা হয়েছে, সিলেক্টিভ এবং কনসেপচুয়াল কোশ্চেন, এই কোশ্চেনগুলোর উপরে তৈরি করা হয়েছে নোট। এই নোটগুলো আমরা আপনাদের দেব, আমাদের এখান থেকে সুবিধা পাবেন। এবং আমরা প্রত্যেক সপ্তাহে মক টেস্টের ব্যবস্থা আছে, এবং আমাদের এখানে পড়া ধরা হয়, কন্টিনিউ পড়া দেয়া এবং নেওয়া হয়। যে কে কতটা পড়ে এলো সেই সম্পর্কে আমরা পড়া দেয়া নেওয়া করি আমরা। কারণ পড়া না ধরলে কেউই পারবে না। কারণ পড়া আমরা ডাইরেক্টলি ধরবো এবং জিজ্ঞাসা করবো এর কোশ্চেনের উত্তর কি, সবাইকে একজন একজন করে। তার মাধ্যমে এক একটা ছেলে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবে আশা রাখছি। তা আশা করি আমাদের এই ইনস্টিটিউশনে যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা আমাদের এই ফোন নাম্বার আছে, আমাদের এই লিঙ্কে আছে ফোন নাম্বার, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারে। ধন্যবাদ সকলকে।